হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা শুরু করব। দেখো, একমাত্রিক গতি পড়িয়েছি, ভেক্টর পড়িয়ে দিয়েছি, প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতিও কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। তো আজ থেকে শুরু হবে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা। তো চলো শুরু করা যাক, খুব বেশি টাইম ওয়েস্ট করব না। দেখো দেখো নিউটনের গতিসূত্র চ্যাপ্টার পড়তে গেলে আগে আমাদেরকে তিনটে গতিসূত্র তো জানতে হবে। আশা করি তোমরা তিনটে গতিসূত্র অনেকের মনে আছে, তোমাদের আবার অনেকের মনে নেই। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এমসিকিউ সলভ করার জন্য আমাদেরকে যতটুকু থিওরি পড়তে হবে আমি ততটুকু থিওরি তোমাদের পড়াবো, ঠিক আছে? কোনো এক্সট্রা হাবিজাবি কিছু পড়াবো না, তাই ট্রাস্ট করতে পারো, যেমন পড়াচ্ছি সেরকম পড়ে যাও, দেখবে পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। তো চলো আজকে পড়বো কি না, নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা। নিউটনের গতিসূত্র সম্ভবত এটা তোমাদের বইয়ের 4 নম্বর চ্যাপ্টার। 1 2 3 4, হ্যাঁ 4 নম্বর চ্যাপ্টার। দেখো দেখো নিউটনের তিনটে ল আছে, এটা তোমরা জানো। ফার্স্ট ল, ঠিক আছে, সেকেন্ড ল, থার্ড ল। এই তিনটে ল কিন্তু নিউটনের আছে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। বেশ ভালো কথা। দেখো প্রথম সূত্র সম্পর্কে একটুখানি বলি, অনেকদিন আগে পড়েছো, হয়তো ভুলে গেছো। প্রথম সূত্র বলছে কোনো একটা বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। আবারও বলছি, একটা বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রযুক্ত না করা হয়, যদি বাইরে থেকে বল প্রযুক্ত না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির, মানে যে দাঁড়িয়ে আছে সে আজীবনকাল এখানেই দাঁড়িয়ে থাকবে, আর যে এগিয়ে যাচ্ছে সে আজীবনকাল সরল রেখায় সমবেগে এগিয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম গতিসূত্র, এটা হচ্ছে প্রথম গতিসূত্র। ঠিক আছে, এইদিকে যদি তুমি বল প্রয়োগ না করো তাহলে এই যদি ভি বেগে এগিয়ে যায় তাহলে আজীবনকাল ভি বেগেই এগিয়ে যাবে। প্রথম গতিসূত্র কমপ্লিট। এবার তোমাকে বলবে এই প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি। দুটো জিনিস জানতে পারি। এক নাম্বার, জাড্ডের ধারণা, জাড্ডের ধারণা পাই, ঠিক আছে। আর দু নাম্বার, বলের ধারণা পাই। জাড্ডের ধারণা পাই আর বলের ধারণা পাই, এই দুটো জিনিস মনে রাখতে হবে। এবার তোমাদের অনেকের মনে কোশ্চেন আসবে, স্যার জাড্ড জিনিসটা কি? কিছু এক্সাম্পল দিচ্ছি, মনে ভালো করে মনে করো জিনিসগুলো। আমরা বাসে ট্রেনে তো সবাই গেছি, মনে করো বাসে দাঁড়িয়ে আছি আমি, বাসটা হঠাৎ করে ছেড়ে দিল সামনের দিকে, তাহলে আমি কি হবে? উল্টো দিকে এরকম ভাবে পড়ে যাব। আমি এরকম করে দাঁড়িয়ে আছি, বাসটা হঠাৎ করে ছেড়ে দিল, তাহলে আমি কি হবে? উল্টো দিকে পড়ে যাব, ঠিক কিনা? আবার ধরো বাসটা চলছে 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 স্মুথলি চলছে, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, এবার বাসটা হুট করে ব্রেক মেরে দিল, যেই ব্রেক মেরে দেবে আমি কিন্তু হুমড়িকে সামনের দিকে পড়ে যাব। তো এই দুটো ঘটনা যার জন্য হয় সেটাই জাড্য। তাহলে জাড্য হচ্ছে এমন এক ধর্ম যেটা বস্তু যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই রাখতে চাই। যে বস্তু দাঁড়িয়ে আছে তাকে সারা জীবন দাঁড় করিয়ে রাখতে চাই, আর যে বস্তু এগিয়ে যাচ্ছে তাকে সারা জীবন ওইভাবেই রাখতে চাই। এই যে ধর্মটা, এটাই হচ্ছে জাড্য, আর কিছু না। এই যে ধর্মটা, এটাই হচ্ছে জাড্য। এবার যে যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাই তাকে বলবো স্থিতিজাড্য, আর যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল ওই একইভাবে গতিশীল থাকতে যায় তাকে বলবো গতিজাড্য। এবার বাসটা যখন চলছিল তখন আমার বডি চাইছে যে ওই একইভাবে তুমি চলো, দাঁড়াবো না, সেই জন্য সেটা গতিজাড্য, ঠিক আছে। এবার যখন বাসটা দাঁড়িয়েছিল তখন আমার বডিও চাইছে আমি দাঁড়িয়েই থাকবো, ঠিক আছে। এবার হুট করেও যখন ছেড়ে দিচ্ছে তখন আমার বডি ওই মোশনটাকে কিন্তু রেজিস্ট করতে চাইছে, আমার বডি চাইছে না যে যেতে, কারণ দাঁড়িয়েছিল, ও দাঁড়িয়ে থাকতে চাইছে। এবার যখনই বাসটা গতিশীল হয়ে গেল তখন আমার বডি কি চাইছে যে না আমি যাবো না, আমি দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে। সেই জন্য হুমড়ি খেয়ে আমি পেছনের দিকে পড়ে যাচ্ছি, আমি চাইছি ওই মোশনটাকে আটকাতে। তাহলে এটা স্থিতিজাড্য, কারণ আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে চাইছি। আর বাস যখন চলছিল সেটা গতিজাড্য, আমি গতিশীল ছিলাম, গতিশীলই থাকতে চাইছি। হুট করে ব্রেক মেরে দিলেই তো আমি হুমড়ি খেয়ে পড়ে যাবো সামনের দিকে। তাহলে বোঝা গেল কোনটা স্থিতিজাড্য কোনটা গতিজাড্য। ওকে, ডান। এবার দেখো আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি সিম্পল ভাবে, তুমি এই এক্সপেরিমেন্টটা বাড়িতেও করতে পারো, হ্যাঁ, যদি মা না বকে তবেই। ঠিক আছে, একটা কাঁচের গ্লাস নিলে, কাঁচের গ্লাস, হ্যাঁ কাঁচের গ্লাসে নিতে হবে, একটু ভারী না হলে তো হবে না। তো কাঁচের গ্লাসের উপরে তুমি একটা, হ্যাঁ, এরকম একটা পিচ বোর্ড রাখলে, ঠিক আছে। তো এই পিচ বোর্ডের উপরে একটা কয়েন রেখে দিলে, এটা একটা কয়েন। যদি তুমি এই পিচ বোর্ডটাকে এইদিকে জোরে টোকা মারো না, দেখবে পিচ বোর্ডটা সেট করে সরে চলে গিয়েছে আর কয়েনটা এখানে পড়ে গিয়েছে। তুমি যদি পিচ বোর্ডটাকে জোর টোকা মারো দেখবে পিচ বোর্ডটা সরে চলে গেল আর কয়েনটা এখানে টাক করে পড়ে গেল। কেন হচ্ছে? কয়েনটা তো ভারী, ঠিক আছে।
তাহলে জাড্য বেশি, তাহলে স্থিতিজাড্যের জন্য ও দাঁড়িয়েই থাকতে চাইছে। তুমি এই বোর্ডটাকে সরিয়ে দিলে কি হবে, এ চাইছে আমি দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়েই থাকবো, সেই জন্য এটা সরে পালিয়ে গেলেও এইটা টাক করে পড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো কি বলছি? এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? বেশ, এবার দেখো একটা কথা বলি, স্যার এই জাড্য নির্ভর করে কার ওপর? এই জাড্য নির্ভর করে কার ওপর? এই জাড্য নির্ভর করে ভরের ওপর। কারণ দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। মনে করো এইখানে একটা বড় পাথর গড়ে আসছে, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, একে আটকাবে বলে। তাহলে এই বড় পাথরটাকে তোমার আটকাতে কষ্ট হবে, কিন্তু যদি একটা ছোট পাথর ওই একই বেগে এগিয়ে আসে, তাহলে কিন্তু তুমি এই ছোট পাথরটাকে ইজিলি আটকে দিতে পারবে। এই ছোট পাথরটা এগিয়ে এলে এটাও ভি বেগে এগিয়ে আসছে, এটাও ভি বেগে এগিয়ে আসছে, একে তুমি আটকাতে পারবে, কিন্তু একে তুমি আটকাতে পারবে না, কারণ এর জাড্য বেশি, এর ভর বেশি, ঠিক আছে? সেই জন্য যেমন ছিল সেই রকমই থাকতে চাইছে, বুঝে গেল? তাহলে ভর যত বেশি হবে জাড্য তত বেশি হবে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি কি না, ভর ভ্যারিজাস জাড্য, এটা মনে রাখবে, ভর ভ্যারিজাস জাড্য। ভর বাড়লে জাড্য বাড়বে, এটাকে উল্টো করে লেখাই ভালো, এটা না লিখে আমি তো যেহেতু জাড্যকে দেখাচ্ছি, তাহলে জাড্য ভ্যারিজাস ভর, জাড্য ভ্যারিজাস ভর, ভর বাড়লে জাড্য বাড়বে, ঠিক আছে? বলো ক্লিয়ার কিনা? তাহলে প্রথম সূত্র আমাদের হলো, প্রথম সূত্র থেকে আমি এই দুটো ধারণা পাই, জাড্যের ধারণা আর বলের ধারণা। বেশ, ফার্স্ট ল হয়ে গেল। সেকেন্ড ল, সেকেন্ড ল কি বলে? দেখো সেকেন্ড ল জানতে গেলে আগে দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভরবেগ। এক মিনিট, একটু ল্যাগ করছে মনে হচ্ছে, ওয়েট করা যাবে একটু। দেখো ভরবেগ, এই ভরবেগ জিনিসটা একটু জানতে হবে। ভরবেগকে আমরা পি দিয়ে লিখব, ভর গণিত বেগ, একে বলা হয় ভরবেগ, ঠিক আছে? কোনো বস্তুর ভর আর বেগ গুণ করলে যেটা পাই সেটা হচ্ছে ভরবেগ, ঠিক আছে? তাহলে ভরবেগের একক কি? ভরের একক কেজি, আর বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এসআই একক। আর সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে সিজিএস একক। তাহলে ভরবেগের আমি এসআই এককও পেয়ে গেলাম, ভরবেগের আমি সিজিএস এককও পেয়ে গেলাম। দেখো আশা করি ক্লিয়ার, ভরবেগের এসআই এককও পেয়ে গেলাম, ভরবেগের সিজিএস এককও পেয়ে গেলাম। এবার এবার ভরবেগের বাস্তবিক এক্সাম্পল দিই। দেখো একটা বস্তু এম ভরের বস্তু, সে ইউ বেগে যাচ্ছিল, তুমি যখন এখানে এলো বস্তুটা একটা বল প্রয়োগ করে দিলে, তুমি ঠিলে দিলে, যেই ঠিলে দিলে এই বস্তুর বেগ হয়ে গেল ভি। ইউ বেগে যাচ্ছিল, তুমি এখানে বল প্রয়োগ করলে, ঠিলে দিলে, বেগ হয়ে গেল ভি। তাহলে এর প্রাথমিক ভরবেগ কত? এম ইউ। অন্তিম ভরবেগ কত? এম ভি। প্রাথমিক ভরবেগ এম ইউ, অন্তিম ভরবেগ এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত? স্যার এইটাকে আমি পি ওয়ান ধরলাম, আর এইটাকে আমি পি টু ধরলাম। তাহলে ভরবেগের যে পরিবর্তন সেইটা হচ্ছে স্যার পি টু মাইনাস পি ওয়ান। তাহলে এম ভি মাইনাস এম ইউ। বোঝা গেল কি বললাম? এম ভি মাইনাস এম ইউ। আমি বললাম তুমি ঘড়ি দেখো তো, যে কতক্ষণ সময় পরে এই ইউটা ভি হয়েছে। তুমি বললে স্যার ঘড়িতে আমি দেখলাম টি সময় পরে এটা হয়েছে। এবার আমি তোমাকে বলবো, তাহলে তুমি বলতে চাইছো টি সময় পরে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, তাহলে একক সময়ে কত? এম ভি মাইনাস এম ইউ বাই টি। একক সময়ে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ বাই টি, এইটাকে বলবো ভরবেগের পরিবর্তনের হার। কি বলবো? ভরবেগের পরিবর্তনের হার, এটাকে বলবো ভরবেগের পরিবর্তনের হার। তো নিউটনের সেকেন্ড লটা এর সাথে কানেক্টেড, ঠিক আছে? নিউটনের সেকেন্ড লটা এর সাথে কানেক্টেড, কিরকম কানেক্টেড সেটা বলি। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র বলছে যে কোনো বস্তুর ওপর তুমি যে বল প্রয়োগ করবে, সেই বল, হ্যাঁ, সেই বল এফ ভ্যারিজাস হবে ডেল পি ডেল টি। ডেল মানে পরিবর্তন, ঠিক আছে? সেই বল ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। তুমি যদি এই ব্লকের উপরে এফ বল প্রয়োগ করো, তাহলে সেই এফ হবে এই ব্লকের ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে? স্যার এটাকে ভেঙে আর কিছু লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। এটাকে ভেঙে তুমি এরকম লিখতে পারো, ঠিক আছে? এফ ইকুয়াল টু, হ্যাঁ, পি টু মাইনাস পি ওয়ান বাই সময়ের পরিবর্তন মনে করো টি, তাহলে টি, ঠিক আছে? তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এবার তুমি এখান থেকে বলো যে এমটা কমন নেবো, অবশ্যই নিতে পারো।
তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে কি পেলে? ভি মাইনাস ইউ বাই টি মানে আমরা পড়েছিলাম ত্বরণ, তাই না? বেগের পরিবর্তনের হার, তার মানে তো ত্বরণ। তাহলে আমি দেখো এফ ইকুয়ালস টু এম এ নিয়ে চলে এলাম, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে আমি কিন্তু নিয়ে চলে এলাম এফ ইকুয়ালস টু এম এ। বুঝতে পেরেছো? তাহলে দেখো প্রথমে ছিল কোনটা? এইটা। হ্যাঁ, প্রথমে ছিল এইটা, আমি নিয়ে চলে এলাম এফ ইকুয়ালস টু এম এ। আচ্ছা স্যার, আপনি প্রপোর্শনাল থেকে ইকুয়াল নিলেন কিন্তু কোনো ধ্রুবক নিলেন না তো? হ্যাঁ, ধ্রুবক নিলে এটা কে একটা আসতো, তুমি ঠিকই বলেছো। একটা প্রপোর্শনাল থেকে ইকুয়াল নিলে একটা কে ধ্রুবক আসে, কিন্তু কে এর ভ্যালুটা 1 হয়, সেই জন্য এখানে আর ধ্রুবকটাকে আমি লিখিনি। বুঝতে পেরেছো? তাহলে এফ ইকুয়ালস টু এম এ কিন্তু চলে এলো। ওকে, তাহলে এইটা হচ্ছে সেকেন্ড লয়ের গাণিতিক রূপ। আবার এইটাও কিন্তু সেকেন্ড লয়ের গাণিতিক রূপ, যেটা আমি উপরে লিখেছি। বোঝা গেল? এই যে এইটাও হবে। কোথাও যদি ভর বলে দেয়, বেগ বলে দেয়, বা বেগের পরিবর্তন বলে দেয়, তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট এইটাও লিখতে পারো। ওকে, যে এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটাও সেকেন্ড ল। বলো, ক্লিয়ার? লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, বেশ, চলো এবার আমরা দেখব যে থার্ড ল। থার্ড ল কি বলছে? মনে করো দুটো বস্তু ধাক্কা লাগলো, এখানে দুটো বস্তু ধাক্কা লাগলো, ঠিক আছে? তো এই বস্তুটা যদি এই বস্তুর উপর, এটা এ বস্তু এটা বি বস্তু, এ বস্তু বি বস্তুর উপর যদি F1 বল দেয়, ঠিক আছে, তাহলে বি বস্তু এ বস্তুর উপরে F2 বল দেবে। আমি ধরে নিলাম এইটা F1 এটা F2। তৃতীয় গতিসূত্র বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে এ বি কে F1 বল দিচ্ছে, তাহলে বি এ কে F2 বল দিচ্ছে, তাহলে তৃতীয় গতিসূত্র অনুযায়ী F1 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস F2। F1 ইকুয়াল টু মাইনাস F2। তার মানে কি? মানে F1 আর F2 এর মান একই, কিন্তু দিক আলাদা। এইটা যদি তুমি ক্রিয়া বলো, তাহলে এইটাকে বলবে প্রতিক্রিয়া। তাহলে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে? কিন্তু এখানে একটা কথা মনে রাখবে, ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা বস্তুর উপর কাজ করে, এটা লিখে রাখবে, ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। ক্রিয়া প্রতিক্রিয়া, ঠিক আছে, আলাদা বস্তুর উপর কাজ করে, আলাদা বস্তুর ওপর কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা বস্তুর উপর কাজ করে, ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর উপর কাজ করে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে? যদি একই বস্তুর উপর কাজ করতো কি হতো? মনে করো এখানে একটা ব্লক আছে, ঠিক আছে, তুমি এই ব্লকটাকে ঠেলছো, তাহলে তুমি যদি এফ বল প্রয়োগ করো ব্লকটাতে, তাহলে ব্লকটা তোমাকে বিপরীত দিকে বল প্রয়োগ করবে, ঠিক আছে? তাহলে তুমি ক্রিয়া দিচ্ছ, ও তোমার উপর প্রতিক্রিয়া দিচ্ছে। যদি ক্রিয়া প্রতিক্রিয়া একটা বস্তুর উপরই কাজ হতো, তাহলে বস্তুটা তো কোথাও যেতই না, বস্তুটা তো এগিয়েই যেত না, সাম্য প্রতিষ্ঠা হয়ে যেত। কিন্তু সেটা হয় না, ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা বস্তুর উপর কাজ করে। মনে করো তুমি দেখো না, তুমি এইটাকে এফ বলে ঠেলছো, আর এ যদি প্রতিক্রিয়া এর নিজের ভেতরেই এই দিকে দেয়, হ্যাঁ, তাহলে তো এগোবেই না। প্রতিক্রিয়া নিজের ভেতরে দেয় না, প্রতিক্রিয়া দেয় যে ঠেলছে তার উপর। বোঝা গেল? ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা বস্তুর উপর কাজ করে। আমি যদি বোর্ডটাকে ঠেলি, তাহলে বোর্ডটা আমাকে প্রতিক্রিয়া দেবে, বোর্ডের ভেতরেই কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, তাহলে তো সরতই না, তাহলে কেউই তো সরে যেত না, কোনোদিনই কাউকে আমি সরাতে পারতাম না ঠেলে। বোঝা গেল? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা বস্তুর উপর কাজ করে, মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? বেশ, এবার করতে হবে ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, ক্লাস 9এও তোমরা পড়েছো ভরবেগের সংরক্ষণ সূত্র। জিনিসটা কি স্যার? বলছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগ একই থাকে। ব্যাপারটা কি রকম? ধরে নাও এই একটা বস্তু আর এই একটা বস্তু, ঠিক আছে, এ যাচ্ছে ইউ বেগে, এ U1 বেগে, এ যাচ্ছে U2 বেগে। এই বস্তুর ভর M1, এই বস্তুর ভর M2। দুজনা ধাক্কা লাগলো, দুজনার ধাক্কা লাগলো। ধাক্কা লাগার সময় এ একে এইদিকে F1 বল দিল, আবার এ একে এইদিকে F2 বল দিল। বেশ, খুব ভালো কথা। ধাক্কা লাগার পরে আবার দুজনা একই দিকে চলতে শুরু করলো, কিন্তু বেগ তো পাল্টে গেল। M1 বস্তুর বেগ হয়ে গেল তখন V1, আর M2 বস্তুর বেগ হয়ে গেল তখন V2। দেখো, এই হচ্ছে পুরো ঘটনা। বোঝা গেল? তাহলে ঘটনাটা কি বললাম? দুটো বস্তু U1 এবং U2 বেগে যাচ্ছিল,
ঠিক আছে, এদের মধ্যে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে ওই দুটো বস্তু v1 আর v2 বেগে যেতে শুরু করলো। যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে সংঘর্ষের আগে ভরবেগ কত, m1u1 প্লাস m2u2, প্রথম বস্তুর ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুর ভরবেগ সমান সংঘর্ষের পরে ভরবেগ m1v1 প্লাস m2v2। তাহলে সংঘর্ষের আগে যা ভরবেগ হবে সংঘর্ষের পরেও তাই ভরবেগ হবে। বোঝা গেল কি বললাম? সংঘর্ষের আগে যা ভরবেগ সংঘর্ষের পরেও তাই ভরবেগ, যদি তুমি বাইরে থেকে বল প্রযুক্ত না করো। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র। মনে রাখবে, ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা দিয়ে প্রচুর অঙ্ক আছে, হ্যাঁ, সেই অঙ্কগুলো আমরা করব। হয়তো তোমাকে বলা হলো যে একটা বস্তু, হ্যাঁ, 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তার ভর হচ্ছে 2 কেজি। বেশ, এর সংঘর্ষ হলো আর একটা বস্তুর সঙ্গে যে যাচ্ছিল 3 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, এর সংঘর্ষ হলো আর একটা বস্তুর সঙ্গে, হ্যাঁ, যে যাচ্ছিল 3 মিটার পার সেকেন্ড বেগে। হ্যাঁ, তার ভর কত? তার ভর মনে করো 5 কেজি। এদের ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে যদি প্রথম বস্তুর বেগ হয়ে যায় 7 মিটার পার সেকেন্ড, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কত? যদি প্রথম বস্তুর বেগ হয়ে যায় 7 মিটার পার সেকেন্ড, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কত? এরকম একটা কোশ্চেন মনে করো তোমাকে দিয়ে দিল, তাহলে তার উত্তর কি করে করবে? m1 এর জায়গায় কি বসাবে? 2, u1 এর জায়গায় কত বসাবে? 5, প্লাস m2 এর জায়গায় কত বসাবে? 5, u2 এর জায়গায় কত? 3। ঠিক আছে, ইকুয়াল টু m1 v1, m1 তো সে একই আছে না 2, কিন্তু v1 হয়ে গেছে 7, m2 আছে 5 কেজি, কিন্তু v2 আমি জানি না, বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে 5 2 10 আর 5 3 15, তাহলে 15 আর 10 কত? 25, তাহলে 25, হ্যাঁ, মাইনাস 14 ইকুয়াল টু 5v2। ডান। তাহলে 25 মাইনাস 14 করলে কত হয়? 14 10 24 মানে 11, তাহলে 11 মানে 5v2 ইকুয়াল টু 11। বেশ, তাহলে v2 ইকুয়াল টু কত? v2 ইকুয়াল টু হচ্ছে 11/5 মিটার পার সেকেন্ড। এইরকম অঙ্ক কিন্তু তোমাকে দিতে পারে। ঠিক আছে, তাই এই ফর্মুলাটা মনে রেখো। এখান থেকে আরো অনেক অঙ্ক দেওয়া যায়। এখান থেকে যেমন এটা অ্যাপ্লিকেশন বলি, হয়তো বলা হলো যে বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। বন্দুকের প্রতিক্ষেপ বেগ, এটা দিয়ে অঙ্ক দিতে পারে, এমসিকিউ দিতে পারে, তাই আমি একটু থিওরিটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, বন্দুকের প্রতিক্ষেপ বেগ, বন্দুকের প্রতিক্ষেপ বেগ। দেখো, মনে করো একটা বন্দুক থেকে একটা গুলি ফায়ার করা হলো। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি কি যে বন্দুকের ভর সমান m, বন্দুকের বেগ সমান b, গুলির ভর সমান স্মল m, আর গুলির বেগ স্মল v। ব্যাপারটা কি বুঝতে হবে? একটা বন্দুক থেকে যখন ফায়ার করা হলো, দেখবে গুলিটা সামনের দিকে এগিয়ে যায়, বন্দুকটা পিছিয়ে আসে, তাহলে বন্দুকটারও তো একটা বেগ আছে, সেটা উল্টো দিকে হোক না তবুও একটা বেগ আছে তো না? তাহলে বন্দুকের ভর m আর বন্দুকের বেগ ক্যাপিটাল ভি, গুলির ভর স্মল m, গুলির বেগ স্মল ভি। ব্যাস, এইটুকু ক্লিয়ার। এবার বলছে যে এই বন্দুকের বেগের রাশিমালা নির্ণয় করো। বন্দুকের যে প্রতিক্ষেপ বেগ তার রাশিমালা নির্ণয় করো। তাহলে কি করে নির্ণয় করবে? তুমি তো জানো যে ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগবে। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে? যে m1u1, আমি লিখি, একবার লিখে দিই, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। আচ্ছা স্যার, যখন বন্দুক আর গুলি একসঙ্গে ছিল তারা তো দাঁড়িয়েছিল, তাহলে তাদের কোনো বেগ ছিল না, ফায়ার করার আগে কোনো বেগ ছিল না, তাহলে ফায়ার করার আগে এদের মোট ভরবেগ 0। কিন্তু যখন ফায়ার করে দেওয়া হলো তখন গুলি একটা বেগে বেরিয়ে গেল, বন্দুক একটা বেগে পিছিয়ে এলো, তাহলে তখন গুলির বেগ কত? গুলির ভর m আর গুলির বেগ স্মল ভি, আর বন্দুকের ভর ক্যাপিটাল M আর বন্দুকের বেগ ক্যাপিটাল ভি। তাহলে এটা সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের পরে ভরবেগ। তাহলে সংঘর্ষের পরে ভরবেগ ক্যাপিটাল ভি সমান কি হবে? এম ভি, হ্যাঁ, মাইনাস এম ভি চলে আসবে না? দেখো, মাইনাস এম ভি বাই এম, তার মানে আমি লিখতে পারি যে মাইনাস এম বাই এম ইন্টু ভি। তাহলে এইটা হলো বন্দুকের প্রতিক্ষেপ বেগের রাশিমালা। স্যার মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে? মাইনাস সাইন ইন্ডিকেট করে গুলি যেদিকে বেরিয়ে যাবে বন্দুক পিছিয়ে আসবে, গুলি যেদিকে বেরিয়ে যাবে বন্দুক তার উল্টো দিকে যাবে, এটাই নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করে। বোঝা গেল কি বললাম? বলো ক্লিয়ার কিনা? তাহলে এই কনসেপ্টগুলো, ছোট ছোট কনসেপ্টগুলো তোমাকে আগে শিখে নিতে হবে, আর তারপরেই আমরা এমসিকিউতে যাব। যা ফর্মুলা আমরা পড়লাম, ঠিক আছে, এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে এই ফর্মুলা থেকেই কিন্তু তোমাদেরকে আমি এমসিকিউ সলভ করাবো। আশা করি তোমরা ফর্মুলাগুলো একবার নোট করে নিয়েছো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে এমসিকিউ কোশ্চেন নিয়ে, মানে এই টপিক থেকে এমসিকিউ সলভ করাবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।